ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রীরা, আমি তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের আজকে ব্যাংক অ্যাকাউন্টস যেটা ব্যাংক কোম্পানির অ্যাকাউন্টগুলি করাবো তোমাদেরকে আমি। তো ব্যাংকিং কোম্পানিসের কীভাবে হিসাব রাখে তারা সেই চ্যাপ্টারটা করাবো। তো ব্যাংক মানে আমরা কি জানি, যে প্রতিষ্ঠান টাকা জমা রাখে, মুদ্রা প্রচলন করে, ঋণ দেয়, নোট প্রচলন করে, তারাই তো হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান। তো তারা তাদের হিসাবগুলো কিভাবে রাখবে খেয়াল করো। এখানে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হয়, তারপর ব্যালেন্স শিট করতে হয়। তো এখানে ব্যালেন্স শিট করার জন্য একটা নির্দিষ্ট চার্ট আছে, এই চার্টের বাইরে গেলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তো চার্টটা খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু চার্টের মধ্যে লেখাই আছে, দেখো ব্যাংক কোম্পানি আইন 1991 এর 38 ধারার প্রথম তফসিলে প্রদত্ত ছক অনুসারে ব্যাংক কোম্পানি উদ্ধৃতপত্র প্রস্তুত করতে হয়। এই উদ্ধৃতপত্রের ছকের কোনোরূপ পরিবর্তন এবং কোনো নির্দিষ্ট দফা বাদ দেওয়া আইন বিরুদ্ধ কাজ। খেয়াল রাখবে, এখন আমি যে চার্টটা তোমাদের দেখাচ্ছি, এই চার্টটা তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। এই চার্টের কোনো বাইরে নিজের মন মতো করে লিখলে তোমাদের নাম্বার কাটা যাবে। সেই কারণে আজকে তোমাদের আমি প্রথমে চার্টটা দিচ্ছি, চার্টটা মুখস্থ করবে। দেখো খেয়াল করো, ব্যালেন্স শিটে সবার আগে আমরা জানি এখানে কি লেখা আছে, ফার্স্ট শিডিউল সেকশন 38, এত কিছু লেখার দরকার নাই। এখানে কোম্পানির নাম লিখবা, ব্যালেন্স শিট দিবা, তারপর তার ডেটটা দিবা। প্রথম আসো অ্যাসেট সাইডে কী কী বসে। অ্যাসেট সাইডে সবার আগে ক্যাশ ডিপোজিট বসবে, ক্যাশ ডিপোজিট জমা। তাহলে কি বললাম, সবার আগে কোনটা বসে অ্যাসেট সাইডে, ক্যাশ ডিপোজিট। তো ক্যাশ ডিপোজিটের এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, ব্যালেন্স উইথ ওন কোম্পানি, ব্যালেন্স উইথ বাংলাদেশ ব্যাংক, অ্যামাউন্ট ডিপোজিট উইথ আদার ব্যাংক ইন বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ। তাহলে সবার আগে আমরা বসাবো অ্যাসেট সাইডে ক্যাশ ডিপোজিট, অর্থাৎ নগদ জমা। জমাটা তার কীভাবে হতে পারে, নিজের কোম্পানি জমা হতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যাংকে জমা হতে পারে, তারপর হচ্ছে যে অন্যান্য ব্যাংকে জমা থাকতে পারে, সেটা বাংলাদেশে হোক আউটসাইড বাংলাদেশ হোক। সবার আগে আমরা ডিপোজিট বসাবো অ্যাসেট সাইডে, খেয়াল রাখবা। তাহলে সবার আগে কী বললাম, ডিপোজিট ফার্স্ট আইটেম। সেকেন্ড আইটেম অ্যামাউন্ট পেয়েবল অন শর্ট টাইম নোটিস অথবা মানি অ্যাট কল শর্ট নোটিস, তাহলে সবার আগে থাকবে আমাদের ডিপোজিট। এরপর সেকেন্ড নাম্বার হচ্ছে মানি অ্যাট কল শর্ট নোটিস, অর্থাৎ চাহিদা মাত্রই আমাকে টাকা দেওয়ার মতো কী পরিমাণ টাকা আছে দেখতে হবে, মানি অ্যাট কল শর্ট নোটিস। ওকে, এরপরে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ থাকতে হবে। তারপরে হচ্ছে বিনিয়োগটা গভর্নমেন্ট এবং আদার্স হতে পারে। তাহলে আমি বলি প্রথমে ক্যাশ ডিপোজিট, মানি অ্যাট কল শর্ট নোটিস, সেকেন্ড আইটেম, তারপর ইনভেস্টমেন্ট। 4 নাম্বার আইটেম দেখো লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, লোন এবং অ্যাডভান্স এগুলো হচ্ছে তার জমা। লোনস এবং অ্যাডভান্সের মধ্যে কী কী আসে দেখো, লোন, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট। তারপরে এখানে বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টেড, তার থেকে কিছু জিনিস বাদ যাবে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এরপর প্রিভিলেজেস অ্যান্ড ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেট, নন ব্যাংকিং অ্যাসেট, সবগুলো মিলে হলো আমাদের টোটাল অ্যাসেটস। খেয়াল রাখবে টোটাল অ্যাসেটে তাহলে কয়টা ধাপ দেখো। সবার আগে আমি আবার বলছি, আমার কথার সাথে সাথে মুখস্থ করো। সবার আগে হচ্ছে ক্যাশ ডিপোজিট, সেকেন্ড হচ্ছে মানি অ্যাট কল শর্ট নোটিস, তারপর ইনভেস্টমেন্ট আমরা জানি, তারপর লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, তারপর হচ্ছে তোমার প্রিভিলেজেস অ্যান্ড ফিক্সড অ্যাসেট, আচ্ছা আদার অ্যাসেট, নন ব্যাংকিং অ্যাসেট, সেগুলো সবগুলো মিলে হবে টোটাল অ্যাসেটস। এবার আসে লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল। লায়াবিলিটি সাইডে কী আসছে, লায়াবিলিটিতে সবার আগে এসছে ডেটস ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনক্লুডিং ব্যাংক, কোম্পানিজ অ্যান্ড এজেন্ট। ওকে, এরপর আসবে আমাদের ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস, কারেন্ট ডিপোজিট, সেভিংস ব্যাংক ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, তারপর বিআরআর সার্টিফিকেট। এই হচ্ছে আমার লায়াবিলিটির প্রথমে ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস। ওকে, এবার দেখো আরও লায়াবিলিটি সাইডে আরও কী কী আসবে দেখো, আদার লায়াবিলিটিস, সবগুলো মিলে হবে টোটাল লায়াবিলিটিস। তারপর ক্যাপিটাল বসাতে হবে, তারপর স্ট্যাটিউটরি রিজার্ভ, অর্থাৎ একদম নির্দিষ্ট করে বিধিবদ্ধ সঞ্চিতি, অর্থাৎ সরকার কর্তৃক একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, যে পার্সেন্টেজ করে আমাদেরকে রিজার্ভ রাখতেই হবে ব্যাংকে, আদার রিজার্ভ সব কিছু। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেটা বসবে, সব কিছু মিলে হবে টোটাল লায়াবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি। ওকে, এরপর দেখো এখানে কিছু কন্ট্রা আইটেমস আছে, কন্টেজেন্ট লায়াবিলিটিস আছে, এগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝাই দিব তোমাদেরকে। এরপর দেখো এই যে আমরা ব্যালেন্স শিটটা কীভাবে সাজাবো সংক্ষেপে তার মুখস্থ কাটা পদ্ধতি আছে। দেখো উপরের ব্যালেন্স শিটের ছকটি সহজে মনে রাখার জন্য সম্পত্তির পার্শ্বে খেয়াল করো কি দিয়েছে, CBM
CBMIAPON, কি বললাম, CBMIAPON। এই সূত্রটি মনে রাখা যেতে পারে, যে এখানে সি মানে কি, আমি কিন্তু আগেই বলেছি ক্যাশ ইন ওন ব্যাংক, বি মানে কি ব্যালেন্স উইথ আদার ব্যাংক, এম মানে অ্যাট কল শর্ট নোটিস, তারপরে হচ্ছে তোমার এরপরে কি আসে, ইনভেস্টমেন্ট আছে, তারপর হচ্ছে এতে এ ফর লোনস এন্ড অ্যাডভান্সের, পিতে প্রিমাইজেস আদার অ্যাসেটস, নন ব্যাংকিং অ্যাসেটস, এরকম করে দায় পার্শ্বে দেওয়া আছে তোমার। দায় পার্শ্বে যেটা লিখেছে BDBOC, বি মানে বোরিং ফ্রম আদার ব্যাংক, ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্ট, লাইবিলিটিস, ক্যাপিটাল। এই জিনিসগুলো যদি সংক্ষেপে মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু চারটা মুখস্থ রাখতে পারবে। এরপরে আসো, এবার আসো লায়াবিলিটি, ব্যালেন্স শিট করার আগে আমাদেরকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ ব্যাংকের লাভ ক্ষতি হিসাব করতে হবে। তো লাভ ক্ষতি হিসাব করতে হলে সবার আগে একটা ব্যাংকের জন্য ইনকাম যা যা আছে সেগুলো সব বসাতে হবে। একটা ব্যাংকের মূল ইনকাম হচ্ছে ইন্টারেস্ট, সে কাউকে লোন দিলে তার উপর সুদটা সে পাবে। ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট, কেউ যদি জমা রাখে তার উপর ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড বোরোয়িংস। আচ্ছা, কেউ যদি টাকা ধার নেয় সেটার উপর সুদ, সবগুলো হচ্ছে ব্যাংকের ইনকাম। নেট ইন্টারেস্ট ইনকাম, এখান থেকে আরও ইনকাম আছে তোমার, ইনভেস্টমেন্ট ইনকাম আছে, কমিশন, এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ, আদার অপারেটিং ইনকাম আছে। এগুলো হচ্ছে টোটাল অপারেটিং ইনকাম। এখান থেকে যত রকমের খরচ আছে, ইনকাম থেকে যত খরচ আছে সব বাদ দিতে হবে। কি কি খরচ আছে? স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস, ব্যাংক কমিশন, অর্থাৎ অপারেটিং নন অপারেটিং যত এক্সপেন্স আমরা আগেও করেছি এগুলো, ডেপ্রিসিয়েশন, সবগুলো আমরা বসিয়ে এখানে আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে তারপর আমার কি এসে দেখো, প্রফিট বিফোর প্রভিশন এগেনস্ট ক্লাসিফাইড অ্যাসেটস। এখান থেকে আবার এখানে বিভিন্ন প্রভিশন, যেমন প্রভিশন ফর ব্যাড ডেটস থাকতে পারে, তারপরে যা যা প্রভিশন আছে সবগুলো এখানে আবার বাদ যাবে। এরপর দিয়েছে টোটাল প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, অর্থাৎ ইনকাম ট্যাক্স ধরার আগের মুনাফা, তারপর প্রভিশন ফর ট্যাক্স, আয়কর সঞ্চিতি থাকলে সেটা বাদ যাবে। তারপর হবে নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী নিট মুনাফা। এখান থেকে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ কিছু মুনাফা বন্টন হয়ে যায়, যেমন মুনাফার কিছু অংশ বাধ্যতামূলকভাবে ব্যাংকে সঞ্চিতি রাখতে হয়, সাধারণ সঞ্চিতি আছে, ডিভিডেন্ড আছে, শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হয়। এগুলো সব বাদটা দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে রিটেন প্রফিট অর লস ফর দ্য ইয়ার। ওকে, এখানে আবার দিয়েছে উপরের ছকটি সহজে মনে রাখার জন্য একটা সূত্র দিয়েছে, NIC ও SMDR LPASD। এগুলো তোমরা একটু পড়বা, মুখস্থ নিজের মতো করেও করা যায়, অথবা এরা যে সূত্র দিয়েছে সেভাবেও করা যায়, যেটা তোমার সহজ হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লসের চার্ট। চার্টে যেভাবে আছে আমাদেরকে কিন্তু সেভাবেই অঙ্ক করতে হবে, এর বাইরে অঙ্ক করা যাবে না। ওকে, তারপর আসো, আমি এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের চার্টটা তোমাদের আবার দেখাচ্ছি। প্রথম ইন্টারেস্ট ইনকাম, তারপর ইন্টারেস্ট পেইড অ্যান্ড ডিপোজিট অ্যান্ড বোরোয়িংস, নেট ইন্টারেস্ট ইনকাম, আরও আছে ইনভেস্টমেন্ট ইনকাম, কমিশন, এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ, তারপর আদার অপারেটিং ইনকাম, টোটাল অপারেটিং ইনকাম, তার থেকে যত এক্সপেন্স আছে সব বাদ যাবে। সবগুলো দেখো কি কি বাদ যাচ্ছে, যেটা বাদ দেবো সেটাকে বলা হয় টোটাল অপারেটিং এক্সপেন্স। এরপর দেখো, টোটাল অপারেটিং ইনকাম থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আসবে প্রফিট বিফোর প্রভিশন এগেনস্ট ক্লাসিফাইড অ্যাসেটস, সেখান থেকে যত প্রভিশন আছে সব বাদ যাবে। আচ্ছা, তারপর আসো, এরপর এলো টোটাল প্রফিট বিফোর ইনকাম ট্যাক্সেস, ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার আগের মুনাফা, তার থেকে বাদ দিতে হবে প্রভিশন ফর ট্যাক্সেশন, তারপর হবে নেট প্রফিট আফটার ট্যাক্স, তারপর কিছু মুনাফা বন্টন অ্যাপ্রোপ্রিয়েশন বাদ যাবে, স্ট্যাটিউটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড। ওকে, এই হলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবার আসো ব্যালেন্স শিটটা আরেকটু দেখে নাও। সবার আগে অ্যাসেট সাইডে কি এসছে, ক্যাশ ডিপোজিট, দেখো ভালো করে কি কি আছে।
তো এই হলো আমাদের আজকের চার্টগুলো। তোমরা ভালোভাবে চার্টগুলো মুখস্থ করবে। চার্ট যদি ভালোভাবে মুখস্থ করতে পারো, আমরা নেক্সট দিন থেকে অঙ্ক শুরু করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।